এরপর আপনার আর কোনো কাজ নেই। ঠিক আছে তাহলে ওকে, রেকর্ডিংটা কোথায় বলে? এই যে এখন স্টপ রেকর্ডিং দেন। আচ্ছা, এটা কি রেকর্ডিং শুরু হ্যাঁ, হয়ে গেছে? হ্যাঁ, প্রগ্রেস। আসসালামু আলাইকুম। হ্যালো। তোমরা সবাই কি আসছো? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. যেটা হচ্ছে ক্লাস 9 এবং 10, ঠিক আছে। আর আজকে হচ্ছে আমাদের পরিণতি এবং নাগরিকতা সম্পর্কিত একটা অধ্যায়, আমরা সেই অধ্যায়টা পড়বো, ঠিক আছে। সবাইকে শুনতে পাচ্ছি আমার কথা? স্যার এটা কি আর্টসের? জি 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 জি। স্যার সায়েন্সের ক্লাস হওয়ার কথা ছিল না? সায়েন্সের ক্লাসটা, হ্যাঁ সায়েন্সের তো ক্লাস হচ্ছে, তো আপনি লিঙ্ক পান নেই? আচ্ছা স্যার, কোন দিকে আছে বলেন দেখি একটু। আচ্ছা আচ্ছা, আপনি একটু চেক করে দেখেন, ঠিক আছে। সায়েন্সের ক্লাস কি শেষ হয়ে গেছে? সায়েন্সের ক্লাস গ্রুপটা দূরত্ব আলাদা করতে হবে। ওকে। সবাই শুনতে পাচ্ছ কি আমাকে? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি হবে, আজকে পরিণতি ক্লাস হবে, ঠিক আছে। আমরা আজকে পড়বো প্রথম অধ্যায়, সেটা হচ্ছে কি আমাদের পরিণতির কয়টা অধ্যায়, 10টা অধ্যায় আছে, ঠিক আছে। এর ভিতরে আমরা কি করবো, আজকে প্রথম অধ্যায়টা পড়াশোনা শুরু করব, ঠিক আছে। সবাইকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি? সবাই যদি একটু বলতে, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আরে বলদা, সবাইকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখা যাচ্ছে। ওকে। তোমরা সবাই ভালো আছো তো নাকি? তোমরা সবাই কি ভালো আছো? সবাই চুপ হয়ে গেলে যে, কোনো কথা নেই। আমরা কি তাহলে শুরু করব? আমরা কি তাহলে শুরু করব? জি জি স্যার। স্যার, শুরু করেন। সবাই কি শুনতে পাচ্ছি? ওকে ওকে। আচ্ছা, আমাদের আজকে কি পরিণতি, হ্যাঁ। পরিণতির আমাদের আছে কি 10টা অধ্যায়। আমরা প্রথম অধ্যায় হচ্ছে কি পরিণতি ও নাগরিকতা, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করতেছি, দেখো। আচ্ছা দেখো, পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি সিভিক্স। সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ নগর, রাষ্ট্র। এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই তিনটা লাইন তোমাকে কি করতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। কারণ তোমার খ নম্বরে কোশ্চেন থাকবে যে পরিণতির কি করো,
পরিণতি বলতে কি বুঝো, বা পরিণতি কোথা থেকে উৎপত্তি হয়েছে, বা কোন শব্দে, সেটা কি করো, ব্যাখ্যা করো। অথবা তোমার পরীক্ষায় আসতে পারে সিবি টাচ শব্দের অর্থ কি, ক নাম্বার কোশ্চেন। অথবা এমসিকিউ, সিবি শব্দের অর্থ কি। ঠিক আছে, এটা আসতে পারে। তাহলে কি করতে হবে আমাকে, এই তিনটা লাইন এবং সিবি শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে, সেটা আমাদের কি করতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। সবাই সবাই একটু মিউট করে নেই। হ্যাঁ হ্যাঁ, কারো কোনো যদি কোশ্চেন থাকে আমরা পরে কোশ্চেন নেব, কিন্তু এখন আপাতত সবাই কি করে নেই, মিউট করে নেই, ঠিক আছে। দেখো, তাহলে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, এবং সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক মানে সিটিজেন, এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি নগরাষ্ট্র, সিটি স্টেট, ঠিক আছে। আর আমরা কি কি বলতে পারবো পৌরনীতির জনককে। আচ্ছা, আমরা এই কোশ্চেনগুলো পরে বলে দিব। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো, পৌরনীতি পৌরনীতি ও নাগরিকতা পরিসর এবং বিষয়বস্তু। পরিসর বলতে আমরা কি বুঝি, এনিওয়ান, কেউ বলতে পারবে পরিসর বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবে তোমরা পরিসর বলতে আমরা কি বুঝি? এনিওয়ান, কেউ বলতে পারবে পরিসর বলতে আমরা কি বুঝি? পরিসর জি বলতে না। আমরা কি বুঝি? আচ্ছা আচ্ছা, তোমরা যদি কেউ না পারো, আমি যখন কোশ্চেন করবো তখন কি করবে, উত্তর দিবে যে স্যার আমি পারি অথবা পারি না, ঠিক আছে। এখানে কি করা যাবে না, লজ্জাবোধ করা যাবে না। যখন তুমি শিক্ষকের সাথে সামনে লজ্জাবোধ করবে তখন তুমি কি করতে পারবে না, কোনো একটা বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পারবে না। আমি এখানে বসে আছি কিসের জন্য, তোমাকে সর্বোচ্চটা দিয়ে কি দেওয়ার জন্য, পাঠদান দেওয়ার জন্য। আশা করি তুমি আমার সাথে সবকিছু শেয়ার করবে, এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে কি করব, বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এখন পরিসর বলতে কি বোঝায়? পরিসর বলতে বোঝাচ্ছে তোমার কি একটা আয়তন, অথবা কি একটা বিস্তৃত একটা জায়গা, পরিসর। এবং বিষয়বস্তু হচ্ছে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে কি হয়, মানে একটা অবকাঠামো গড়ে ওঠে, সেটা হচ্ছে একটা বিষয় বস্তু। এবং পৌরনীতি এবং নাগরিকতা পরিসর এবং বিষয়বস্তু সম্পর্কে আমাদের কিছু কি আছে, দেখো, নাগরিকের অধিকার এবং কর্তব্য। আচ্ছা, এখন যদি আমি কোশ্চেন করি নাগরিক কাকে বলে, কেউ বলতে পারবে? এনিওয়ান, এনিওয়ান, নাগরিক কাকে বলে, কেউ বলতে পারবে? এনিওয়ান, নাগরিকের, নাগরিক কাকে বলে, যদি কেউ বলতে পারো আমাকে আনসারটা দাও। আচ্ছা, মঞ্জুরুল আছো, পর আছো রাজিয়া, সামিরা, সুজন, আলিফ। তোমাদের ভিতরে কেউ বলতে পারবে নাগরিক কাকে বলে? কেউ বলতে পারবে না? যারা আসসালামু নগর আলাইকুম রাষ্ট্রীয় স্যার। কাজে সরাসরি অংশগ্রহণ করতো তাদেরকে নাগরিক বলা হয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে যেন উত্তরটা দিলে, যে উত্তর দিবে এবং স্যার আমি কোশ্চেন যে করবে, হ্যাঁ নামটা বলে আমাকে কোশ্চেনটা করবে, ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার আমার নাম হচ্ছে স্বপ্ন মুস্তারি, আমি তো আপুর আইডিতে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যারা নাগরিক নগর কাকে রাষ্ট্রীয় কাজে যারা নগর হুম, রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতো তাদেরকে নাগরিক বলা হতো। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, অনেক সুন্দর একটা উত্তর। আর তুমি যদি এটা যে এভাবে দিতে পারো, যে সকল ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে তাদেরকে কি বলা হয়, নাগরিক বলা হয়। বুঝতে পারছি। যে সকল ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে তাদেরকে কি বলা হয়, নাগরিক বলা হয়, ঠিক আছে।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ব্যক্তি তখনই একটা দেশের নাগরিক হওয়ার অধিকার রাখে যদি তার ন্যূনতম বয়স কত হতে হবে, 18 বছর। ঠিক আছে, এই জিনিসটা কি করতে হবে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো নাগরিকের অধিকার এবং কর্তব্য। আমরা যখন রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্র যেভাবে আমাদের উপর কি করে, আমাদের উপর কি করতে পারে, অধিকার ফলাতে পারে, আমরা কিন্তু কি করতে পারি, রাষ্ট্রের উপর অধিকার ফলাতে পারি। অথবা আমাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব আছে এবং রাষ্ট্রের উপর কি আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। ঠিক আছে, একজন আদর্শবান নাগরিক হিসেবে রাষ্ট্রের সমগ্র দায়িত্ব আমার কি করা, মেনে চলা উচিত নাকি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একটি শিশু জন্মগ্রহণ করার পরে সেই শিশুর 5টি মৌলিক অধিকার কি করা, সেই 5টি মৌলিক অধিকার সম্পর্কে তাকে কি করা, ধারণা দেওয়া, এবং সেই মৌলিক অধিকার গুলো ঠিক মতো পাচ্ছে কিনা সেগুলো কি করা, তাকে তত্ত্বাবধানের আওতায় আনা। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রে কি আছে, আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি হচ্ছে একজন নাগরিকের রাষ্ট্রের আইন ও নিয়ম কানুন কি করা, মেনে চলা। ঠিক আছে, এখানে মানে একটা দেশের প্রতি বা একটা রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের কি দায়িত্ব থাকে, এবং একজন রাষ্ট্রে একজন নাগরিকের প্রতি কি কি দায়িত্ব থাকে সেটা কি এখানে কি করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। তোমরা বইয়ে যখন খুলবে তখন কি করতে পারবে, এগুলো ভালোভাবে আরো বুঝতে পারবে। শুধু আমি তোমাকে এটাই বুঝিয়ে দিচ্ছি। মানুষের মৌলিক অধিকার হচ্ছে কয়টি, এনিওয়ান কেউ বলতে পারবে? আলিফ, মঞ্জুরুল, রাজিয়া, সামিরা, সুজন খান, যে কেউ বলতে পারো মানুষের মৌলিক অধিকার কত, কয়টি? 6টি। 6টি। কি কি? 6টি, নতুন একটা যুগ হয়েছে, সেটার নাম কি? আচ্ছা, আমাদের মৌলিক অধিকার হচ্ছে 5টি, নতুন যেটা যুগ হয়েছে সেটার জন্য কি হয় না, এখনো প্রজ্ঞাপন বা গেজেট জারি হয় না, যার কারণে সেটাকে কি করা যাবে না, এই মৌলিক অধিকারে আওতাভুক্ত আনা যাবে না। আমাদের 5টি মৌলিক অধিকার হচ্ছে কি কি, আমরা তো সবাই জানি নাকি? আচ্ছা দেখো, তারপর হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, সামাজিক মানে সামাজিক প্রতিষ্ঠান কি, সমাজের ভিতরে যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলো হচ্ছে কি সামাজিক প্রতিষ্ঠান। এবং রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক কাজে যে সকল অঙ্গ প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলো হচ্ছে কি আমার রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, মানে হচ্ছে একটা নাগরিক বা একটা নগরাষ্ট্র গড়ে ওঠার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, সামাজিক প্রতিষ্ঠান এবং ও রাজনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে তোমার পরিবার, তোমার সমাজ বা একটা গোত্র হতে পারে, সেখান থেকে কি হতে পারে, এটার উৎপত্তি স্থল হতে পারে। কিন্তু যখন রাজনৈতিক প্রতিষ্ঠান আসবে তখন সেটা তোমার কি হবে, প্রথমে হবে তোমার ইউনিয়ন পরিষদ, তারপরে হবে তোমার পৌরসভা, এরপরে কি হবে, এই তোমার মানে জাতীয় পর্যায়ে যে রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠনগুলো আছে সেগুলো হয়ে যাবে কি আমার রাজনৈতিক প্রতিষ্ঠান। আচ্ছা, আচ্ছা পরে দেখো, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আচ্ছা, আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বলতে কি বুঝি, কেউ বলতে পারবে? এই আফিফ, মঞ্জুরুল, রাজিয়া, সামিরা, সুজন, জিন্নাতুন, কেউ বলতে পারবে? জি না। ওকে, আচ্ছা জাতীয় বলতে কি বোঝায়? জাতীয় হচ্ছে একটি দেশের অভ্যন্তরে, কি বলছি, একটি দেশের অভ্যন্তরে অথবা ভিতরে যে কার্যক্রমগুলো সংগঠিত হয় সেটা হচ্ছে কি একটা জাতীয় কার্যক্রম। এবং আন্তর্জাতিক কার্যক্রম হচ্ছে যে কার্যক্রমগুলো একটি দেশের অভ্যন্তরে এবং দেশের অভ্যন্তরে বাহিরে, মানে একটা দেশের অভ্যন্তরে হতে পারে, এটা আবার কি হতে পারে, অভ্যন্তরে বাইরে, সেটা হচ্ছে কি আমার আন্তর্জাতিক
বিষয়াবলী। এবং স্থানীয় কোনগুলো? স্থানীয় হচ্ছে তোমার আমার প্রথম হচ্ছে ইউনিয়ন পরিষদ, তারপর হচ্ছে কি আমার পৌরসভা, এগুলো হচ্ছে কি আমার স্থানীয় পর্যায়ে। তাহলে নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আমাদের কি করতে হবে? অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আমার স্থানীয় পর্যায়গুলো কি কি ছিল? এটা হচ্ছে এবার আমার একটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তারপর হচ্ছে আমার পৌরসভা, পর হচ্ছে তোমার সিটি কর্পোরেশন। এগুলো হচ্ছে কি আমার স্থানীয় পর্যায়। ঠিক আছে। এবং জাতীয় পর্যায় কোনগুলো? জাতীয় আমার এই আইন বিভাগ, বিচার বিভাগ, এই যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে কি আমার জাতীয় বিভাগ। আর আন্তর্জাতিক বিষয়গুলো হচ্ছে কিন্তু আমার জাতিসংঘ হতে পারে, কমনওয়েলথ হতে পারে, তারপরে তোমার ধরো আর বিভিন্ন আন্তর্জাতিক আদালত হতে পারে। এগুলো হচ্ছে কি আমার আন্তর্জাতিক পর্যায়, যেগুলো যেগুলো কি করে থাকে একটি দেশের ভিতরে না থেকে সেটা কি হতে পারে বিভিন্ন দেশের ভিতরে হতে পারে। ঠিক আছে। তাহলে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা সামনে দেখি। দেখো, তারপর হচ্ছে কি নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। একজন নাগরিকের জন্মগ্রহণ করার পরে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে রাষ্ট্র। ঠিক আছে। মানে ধরো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তার মানে কি একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার যে পাঁচটি মৌলিক অধিকার আছে সেটা নিয়ে যে চিন্তা ধারণা করে রাষ্ট্র, এটা হচ্ছে কি তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চিন্তা ধারণা, সেটা হচ্ছে কি একটা চেতনার ফল। ঠিক আছে। মানে একজন শিশু জন্মগ্রহণ করেছে, তার ভবিষ্যৎ কেমন হবে, তার বর্তমান কেমন হবে, সেটা হচ্ছে কি একজন রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় উন্নয়নশীল যে দেশগুলো আছে সেখানে, তবে আমাদের দেশে সেটা কি হয় না, বেশি একটা লক্ষ্য করা যায় না। ঠিক আছে। আচ্ছা, পর দেখো পরিবার। আচ্ছা, পরিবার বলতে আমরা কি বুঝি? পরিবার হলো সমাজের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান। পরিবার হলো এমন কয়েকজন মানুষ যারা রক্ত বা বিবাহ সূত্রে আত্মীয়, এবং সেখানে প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্ক কি করে দেখাশোনা করে। ঠিক আছে। সবাই সুন্দর করে শিখে নেবা। আচ্ছা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারের শ্রেণী বিভাগ, বংশ গণনা ও নেতৃত্ব, পারিবারিক কাঠামো, আর হচ্ছে কি বৈবাহিক সূত্র। আচ্ছা দেখো, বংশ গণনা এবং নেতৃত্ব। বংশ গণনা বলতে কি বুঝি? বংশ গণনা হচ্ছে আমাদের দেশে কি আছে বিভিন্ন বংশের। আচ্ছা, আমরা যখন দেখি বিভিন্ন ধরনের নামে কি থাকে, অমুক চৌধুরী অথবা খান বংশ, চৌধুরী বংশ, এরকম থাকতে পারে না? বংশ গণনা এবং নেতৃত্ব হচ্ছে বংশ গণনা এবং নেতৃত্বের উপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এটা একটু সবাই খাতায় লিখে নিবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছি কি? আচ্ছা, মঞ্জুরুল, সামিরা, আর তারপরে কি আছে শবনম, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু লিখো যে বংশ গণনা ও নেতৃত্বের উপর ভিত্তি করে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। লেখা শেষ হলে আমাকে বলবে। ঠিক আছে। লিখেছো তোমরা? তা আরেকবার একটু বলেন। আচ্ছা, বলছি। আমি আরেকবার বলছি, সবাই সুন্দর করে শুনে নাও। বংশ গণনা ও নেতৃত্বের উপর ভিত্তি করে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। এটা লেখা শেষ হলে আমাকে বলবে, পরে আমি আবার বলে দেবো। ঠিক আছে। শেষ হয়েছে সবার লেখা?
জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি পিতৃতান্ত্রিক, আর একটা হচ্ছে মাতৃতান্ত্রিক। বুঝতে পারছি? সবাই লিখেছো? আচ্ছা, তাহলে আমি কি কি বলেছি কেউ একজন বলো তো শুনি আমি। দেখো, বংশ গণনা ও নেতৃত্বের উপর ভিত্তি করে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিতৃতান্ত্রিক আর একটা হচ্ছে কি মাতৃতান্ত্রিক। এখন সংজ্ঞা আসতে পারে তোমার পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলে। ঠিক আছে, যে পরিবারের সদস্যগণ পিতার পরিচয় কি হয়, বড় হয়ে থাকে, সেটা হচ্ছে কি পিতৃতান্ত্রিক। মানে যেখানে কি হয়, একটা পরিবার আছে, সেখানে পিতার কি থাকে, বেশি প্রাধান্য থাকে, এবং পিতার পরিচয় তারা কি হয়ে থাকে, বংশ মর্যাদা বা কাঠামো গড়ে থাকে, সেটা হচ্ছে কি পিতৃতান্ত্রিক। সেটা হচ্ছে কি আমাদের মুসলিম সমাজে সবচেয়ে বেশি কি করা যায়, এই দেখা যায়। এবং মাতৃতান্ত্রিক কি, যে পরিবারে সন্তান মায়ের নেতৃত্বে কি হয় বংশ পরিচয়ে পরিচিত হয়, তাকে কি বলা হয়, মাতৃতান্ত্রিক। এই মাতৃতান্ত্রিক পরিবার আমাদের বাংলাদেশে এই ধরো এই এই চাকমা এবং গারোদের মাঝে কি দেখা যায়, বেশি দেখা যায়। ঠিক আছে, গারো পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক। লিখেছো সবাই? আসসালামু আলাইকুম স্যার, আর একটু বুঝাই দেন। ওকে, আমি আরেকবার বলছি। দেখো, বংশ গণনা এবং নেতৃত্ব এর উপর ভিত্তি করে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিতৃতান্ত্রিক, মানে কি পিতার পরিচয়, আর একটা হচ্ছে মাতৃতান্ত্রিক, সেটা হচ্ছে কি মাতার পরিচয়। এখন পিতৃতান্ত্রিক কোনটা, যে পরিবার সদস্যগণ পিতার পিতার পরিচয় কি হয়, বড় হয়ে ওঠে, বা পিতার পরিচয় তার বংশ কি হয়, নির্ধারিত হয়, সেটা হচ্ছে কি পিতৃতান্ত্রিক। সেটা আমাদের মুসলিম সমাজে দেখা যায়। যেমন ধরো, আমাদের মুসলিম সমাজে তোমার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতে কি হয়, বাবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না? এই জন্য আমাদের মুসলিম সমাজটা হচ্ছে কি পিতৃতান্ত্রিক। মানে এখানে কি হয়, বাবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে মাতৃতান্ত্রিক হচ্ছে, তুমি দেখবা তোমার আশেপাশে বা তোমার পরিচিত কেউ যদি থাকে, বন্ধু বান্ধব, যে তাদের যারা গারো, তাদের পরিবারে পিতার থেকে মাতা সবচেয়ে বেশি কি করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য গারোদের পরিবারটা হচ্ছে কি মাতৃতান্ত্রিক। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কি? জি স্যার। আচ্ছা, এখন তোমার পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। নিচে অপশন থাকতে পারে এমসিকিউ এর ভিতরে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা গারো। তোমার উত্তরটা কি হবে, গারো পরিবারে। ঠিক আছে? বেদে সম্প্রদায়ের মানে? না, বেদে হচ্ছে এখানে তোমার ওরকম উল্লেখ নেই, কিন্তু আমাদের বই পুস্তকে সবচেয়ে বেশি উল্লেখ আছে কি, এই মাতৃতান্ত্রিক পরিবার হচ্ছে একমাত্র গারো পরিবার। তবে চাকমাদের ক্ষেত্রে কি করা যায়, আহ, গুটি কয়েক লক্ষ্য করা যায়, তবে গারোটা হচ্ছে কি মাতৃতান্ত্রিক পরিবার। এবং তুমি দেখবা গারদে বিয়ের পরে ছেলেরা কিন্তু কি চলে যায়, তার নিজের যে বাপের বাড়ি আছে সেটা কি হয়ে যায়, মানে সেটা ছেড়ে তার কি হয়ে যায়, মানে ওই তোমার শ্বশুর বাড়ি চলে যায়, এরকম আর কি। ঠিক আছে, সেখানে ছেলেদের কোনো কি নেই, ভূমিকা নেই। আচ্ছা, পরে আসে আমরা বৈবাহিক সূত্র। মানে বিয়ের পরে আমাদের যে সূত্র বা কাঠামো থাকে, সেটা হচ্ছে কি আমার বৈবাহিক সূত্র। এই বৈবাহিক সূত্রের উপর ভিত্তি করে আমাদের পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার এক পত্নিক, একটা হচ্ছে বহু পত্নিক, আর একটা হচ্ছে বহুপতি। সবাইকে শুনতে পাচ্ছি? সামিরা, জি তারপর স্যার। হচ্ছে, হ্যাঁ আচ্ছা, দেখো তাহলে কি বলছে, বৈবাহিক সূত্র। তাহলে তোমরা খাতায় লিখবে সুন্দর করে যে বৈবাহিক সূত্রের উপর ভিত্তি করে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। এটা লেখা শেষ হলে তোমরা আমাকে জানাবে, আমি পরে বলে দিব তিনটা ভাগ কি কি। এবং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই লিখো, বৈবাহিক সূত্রের উপর ভিত্তি করে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়।
সবার লেখা শেষ হয়েছে? তোমাদের লেখা কি শেষ হয়েছে? জি স্যার। জি আচ্ছা স্যার। তাহলে কি, আচ্ছা আমি বলতেছি শব্দগুলো ভালোভাবে শোনো। বৈবাহিক বৈবাহিক অথবা বিবাহিত যে জীবন আছে সেটার উপর ভিত্তি করে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ না সবাই? জি জি। স্যার। আচ্ছা তাহলে দেখো, এই যে বৈবাহিক সূত্রের উপর ভিত্তি করে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। এই তিনটা ভাগ কি? একটা হচ্ছে এক পত্নিক, মানে কি এক এক পত্নিক। আরটা হচ্ছে বহু পত্নিক, কি বলছি, এক এবং বহু। তারপর হচ্ছে আহ বহুপতি। প্রথমটা হচ্ছে এক পত্নিক, দ্বিতীয়টা হচ্ছে বহু পত্নিক, এবং তৃতীয়টা হচ্ছে কি আমার বহুপতি। সবাই কি শুনতে পেরেছি? জি। আচ্ছা স্যার সবাই লিখে প্রথম ফেলো। থেকে আবার একটু বলেন। আচ্ছা প্রথমটা বলছি, এক পত্নিক, এক প, তয় নয় শূন্যত ইশিকার ক। ঠিক আছে? হ্যাঁ লিখেছো, সামিরা লিখেছো তুমি? জি স্যার। আচ্ছা তাহলে পরের এক পত্নিক, বহু পত্নিক, এবং তৃতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি আমার বহুপতি, ব, হ, উষুকার, প, ত, ইশিকার, বহুপতি। ঠিক আছে? এখন যদি আমি তোমাদের কোশ্চেন করি, এক পত্নিক পরিবার কাকে বলে, বহুপত্নিক পরিবার কাকে বলে, অথবা বহুপতি পরিবার কাকে বলে, বা এদের বৈশিষ্ট্য কি? এনিওয়ান আনসার দিতে পারবে কেউ? জি জি। স্যার। এক পত্নী পরিবারে একজন স্বামী এবং একজন স্ত্রী থাকে। হ্যাঁ ধন্যবাদ। তারপরে বহুপত্নিক, বহুপত্নী পরিবারটা তাহলে কি হবে? একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। হ্যাঁ ওকে ধন্যবাদ, গুড। তুমি হয়তো তাহলে কি হয়েছে আগে একটু পড়েছো, ঠিক আছে। আচ্ছা আমি সুন্দর করে বলে দিচ্ছি। এক পত্নী পরিবার হচ্ছে যে পরিবারে একজন স্বামী কি থাকবে, একটি মাত্র স্ত্রী থাকবে, তাকে কি বলা হবে? এক পত্নিক পরিবার। এটা বেশিরভাগ সম্ভবত দেখা যায় যে আমাদের মুসলিম সমাজে কি হয় সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে? তারপর হচ্ছে সবাই কিন্তু লিখবে যে এক পত্নিক পরিবার দিয়ে ফুল স্টপ দিয়ে সুন্দর করে লিখো। যে পরিবারে একজন স্বামীর একটি মাত্র স্ত্রী থাকে তাকে কি বলা হয়? এক পত্নিক পরিবার বলা হয়। সবাই লেখা শেষ? সবার লেখা শেষ হলে আমাকে একটু বলবে, ঠিক আছে? স্যার যে পরিবারে তারপর কি বলছেন? যে পরিবারে একজন স্বামীর একটি মাত্র স্ত্রী থাকে তাকে এক পত্নিক পরিবার বলে। মানে একজন স্বামীর একটি স্ত্রী থাকবে, সেটা হচ্ছে এক পত্নিক পরিবার। শেষ হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা পরে আমরা আসি বহুপত্নিক পরিবার কাকে বলে। এই যে আমি এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা অধ্যায় আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের কি করছি না, পড়াচ্ছি না। যেটুকু থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আসার মতো সেটুকুই আমি পড়াচ্ছি, এবং তোমরা কি আছে এগুলো বইয়েতে বর্ণনা দেওয়া আছে, সেগুলো কি করে সুন্দর করে দেখে নিবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা তারপর আমরা যাই। বহুপত্নিক পরিবার কাকে বলে? তাহলে যে পরিবারে বা একজন স্বামী কি থাকবে, একাধিক, একের অধিক, দুই তিন চারটা হতে পারে, মানে কি একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে যেখানে, সেটা হচ্ছে কি আমার বহুপত্নিক। ঠিক আছে? মানে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকবে সেটা হচ্ছে কি আমার বহুপত্নিক পরিবার। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা তাহলে সুন্দর করে লেখো। মানে একজন স্বামীর একাধিক স্ত্রী যেখানে থাকে, বা একজন স্বামীর একাধিক স্ত্রী
মানে যে পরিবার থাকে সেটা হচ্ছে কি আমার বহুপত্নিক পরিবার। ঠিক আছে। আচ্ছা, পর আমরা 3 নাম্বার আসি, বহুপতি। এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, কারণ তোমার পরীক্ষা আসবে কিভাবে জানো? যে এক পত্নিক, বহুপত্নিক এবং বহুপতি পরিবারের বৈশিষ্ট্য সমূহ কি করো, ব্যাখ্যা করো অথবা কি আলোচনা করো। তখন তোমাকে অবশ্যই কি করতে হবে, তাদের ব্যাখ্যা দিতে হবে এবং সংজ্ঞা দিতে হবে, বৈশিষ্ট্য দিতে হবে। আচ্ছা, আমরা এখন আসি বহুপতি পরিবার কাকে বলে। এটার উত্তরটা কেউ দিতে পারবে সুন্দর করে? যে কেউ? যে পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাকে বহুপতি বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। মানে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে একজন স্বামীর একটি স্ত্রী থাকলে এক পত্নিক, আবার একজন স্বামীর একাধিক স্ত্রী থাকলে সেটা হচ্ছে কি বহুপত্নিক। কিন্তু বহুপতির ভিতরে কি আছে, আমার একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কি স্বামীর কোনো প্রাধান্য নেই, সেখানে স্ত্রীর প্রাধান্য। মানে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকবে, মানে যে পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাকে বহুপতি পরিবার বলা হয়। এটা আমাদের পূর্বে যখন ভারত উপমহাদেশ ছিল তখন কি ছিল, এটা খুবই প্রচলিত ছিল। মানে একজন, একটি মেয়ে অথবা একটি স্ত্রী একাধিক স্বামী কি করতে পারতো, গ্রহণ করতে পারতো, বা এর জন্য কারো কোনো কি করতে হতো না, শাস্তি ভোগ করতে হতো না। কিন্তু আমাদের সমাজে এখন বর্তমানে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করার মতো কি পায় না, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অথবা পরিবার থেকে সে অনুমতিটা পায় না। ঠিক আছে। এটা অনেক আগে ছিল। ঠিক আছে। এটা তোমার ধরো যখন ভারতবর্ষ ছিল তখন ছিল কি একজন মেয়ে অথবা একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি পেত। তার মানে কি যে পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাকে কি বলা হয়, বহুপতি পরিবার বলা হয়। বুঝতে পেরেছি সবাই? জি। তাহলে এক পত্নিক, বহুপত্নিক এবং বহুপতি, মানে দ্বিপত্নী বহুপতি এই 3টা সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সুন্দর করে মুখস্থ করবা। কিসের জন্য? তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে কিভাবে জানো? তোমার মনে করো একটা তোমার সুন্দর করে উপরে একটা গল্প দেওয়া থাকবে, কিছু পরিবারের নাম উল্লেখ থাকবে এবং তোমাকে বলবে তোমার উপরের অংশের সাথে পাঠ্য বইয়ের অথবা মানে পাঠ্য বইয়ের কোন পরিবারের সাথে কি আছে, সাদৃশ্য আছে অথবা বৈসাদৃশ্য আছে। তখন তুমি যদি তোমার সূচিপত্র না পড়তে পারো, এই সৃজনশীলে যে সূচিপত্র থাকে, সূচিপত্র পড়বে, সূচিপত্র তো ওখানে কি থাকবে, বিভিন্ন পরিবারের মানে বৈশিষ্ট্য দেওয়া থাকবে। সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাকে বুঝতে হবে যে এটা এক পত্নিক পরিবার না বহুপত্নিক পরিবার নাকি বহুপতি পরিবার। তার মানে কি তোমার পাঠ্য বই থেকে এই 3টা পরিবারের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা যদি না শিখতে পারো, তাহলে ওই পরীক্ষার সূচি পরে তুমি কি পারবে না, উত্তর করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এই বংশ গণনা ও নেতৃত্ব, পারিবারিক কাঠামো ও বৈবাহিক সূত্র, এই 3টার ভিতরে কারো কোনো কোশ্চেন আছে যদি থাকো বলো, আমি এখন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। বংশ গণনাটা একটু বুঝে দেন, ওই সময় ছিলাম না। আচ্ছা, কোনটা যদি একটু বলতে। বংশ গণনা ও আহ নেতৃত্ব ক আ- নম্বরটা? আচ্ছা, বলছি বংশ গণনা বলতে বংশ গণনা এবং নেতৃত্বের উপর ভিত্তি করে পরিবারকে 2 ভাগে ভাগ করা যায়। পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা দুইটা। যায়। হ্যাঁ, 2 ভাগে ভাগ করা যায়। ভাগগুলি কি কি বলেছিলাম, কে বলতে পারবে? এনিওয়ান? আচ্ছা, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে কি পিতার পরিচয়ে বড় হওয়া, আরটা হচ্ছে কি আমার মাতার পরিচয়ে বড় হওয়া, এটা বলেছিলাম। মানে পিতৃতান্ত্রিক আর হচ্ছে কি মাতৃতান্ত্রিক। যে পরিবারের সন্তানগণ বা যে পরিবার পিতার পরিচয় কি হয়, পরিচয় লাভ করে তাকে কাকে কি বলা হয়, পিতৃতান্ত্রিক পরিবার বলা হয়। এটা আমাদের মুসলিম সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। আরটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, মানে যে পরিবারের সন্তান বা যে পরিবার মাতৃর উপর ভিত্তি করে বা মাতৃ পরিচয় বড় হয়ে থাকে সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক।
এই মাতৃতান্ত্রিক পরিবার একমাত্র দেখা যায় গারো পরিবারে। কোথায় দেখা যায়? গারো পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। সেখানে পিতার থেকে মাতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য গারো পরিবারকে মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু সামনে যাব। এরপর হচ্ছে কি আমার দেখো পারিবারিক কাঠামো। এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি নাকি? পারিবারিক কাঠামো, এটা আমরা জি আরেকবার স্যার। বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পারিবারিক কাঠামোর উপর ভিত্তি করে কিন্তু পরিবার দুই প্রকার। একটা হচ্ছে একক পরিবার, আর একটা হচ্ছে কি আমার যৌথ পরিবার। জি, পরিবার। হ্যাঁ, এগুলো কিন্তু তোমার এমসিকিউ আসবে, ঠিক আছে? সো এগুলো কেয়ারফুলি পড়তে হবে যে পারিবারিক কাঠামোর উপর ভিত্তি করে পরিবার কত প্রকার। তোমার ক নম্বর কোশ্চেন আসতে পারে সৃজনশীলে, বা তোমার এমসিকিউ আসতে পারে যে পারিবারিক কাঠামোর উপর ভিত্তি করে পরিবার কত প্রকার। এমসিকিউ থাকতে পারে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তোমার কিন্তু 2 প্রকার শিখতে হবে। 2 প্রকার কি? একক পরিবার এবং হচ্ছে যৌথ পরিবার। একক পরিবার, এখন তোমার পরীক্ষা আসতে পারে একক পরিবার কাকে বলে, আসতে পারে কিনা? জি স্যার। আচ্ছা, বলেছি। জি স্যার। যে, হ্যাঁ, যে পরিবারে বাবা মা ভাই বোন, মানে তোমার একটা পরিবারে তুমি থাকবে অথবা তোমার বোন থাকতে পারে, তুমি থাকতে পারো অথবা তোমার ভাই থাকতে পারে, মানে ভাই এবং বোন থাকবে এবং মা এবং বাবা থাকবে, মানে 4 জনের সদস্য। 4 জন সদস্য বলতে ভাই অথবা বোনের সংখ্যা বেশি হতে পারে, সমস্যা নেই। মা বাবা ভাই বোন, এই যে 4 জন সদস্য নিয়ে গঠিত একটা পরিবার, সেটা হচ্ছে কি আমার একক পরিবার। একক পরিবার। আর হ্যাঁ, তাহলে, যেখানে দাদা দাদু থাকে ওইখানে এটা হচ্ছে যৌথ হ্যাঁ, পরিবার। হ্যাঁ, যত ব্যাপার। কিন্তু দেখা গেছে কি আমাদের পূর্বে অথবা যখন আর অনেক বছর আগে সেটা কি ছিল, একক পরিবার ছিল না, তখন যৌথ পরিবার সবচাইতে বেশি ছিল। ঠিক আছে? এখনো গ্রাম অঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। তোমরা যখন তোমাদের গ্রাম অঞ্চলে যাবে দেখতে পারবে যৌথ পরিবার এখনো গুটি কয়েক দেখা যায়। তবে কি করেছিল, এই যে যৌথ পরিবার ভাঙ্গার সব পিছনে সবচাইতে দায়ী হচ্ছে কি জানো? এই রাষ্ট্রের উন্নতি। ঠিক আছে, রাষ্ট্রের উন্নতি। যখন রাষ্ট্র উন্নত হবে, তখন কি হবে, মানুষের কি হবে, মানে নিজের পায়ে দাঁড়ানোর যে একটা প্রবণতা সেটা বৃদ্ধি পাবে। এই নিজের পায়ে দাঁড়ানোর একটা প্রবণতা অথবা জীবিকার তাগিদে মানুষ যখন শহরমুখী হয়, তখন কিন্তু মানুষ চাইলেও যৌথ পরিবার নিয়ে কি করতে পারে না, শহরে থাকতে পারে না। এই যে উন্নয়ন কাঠামোর উপর কারণে কি হচ্ছে, আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে গিয়ে একক পরিবারে পরিণত হচ্ছে। বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে যৌথ পরিবার ভাঙ্গার পিছনে আমার মূল কারণই হচ্ছে আমার কি, একটা দেশের অবকাঠামো উন্নয়ন। একটা দেশের অবকাঠামো যত বেশি উন্নয়ন, যৌথ পরিবার তত বেশি ভেঙে যাবে এবং একক পরিবারে কি হবে সেটা লাভ করবে। তাহলে একক পরিবার কাকে বলে? যেখানে মা বাবা এবং ভাই বোন থাকে সেটা হচ্ছে একক পরিবার। এবং যৌথ পরিবার হচ্ছে যেখানে মা বাবা ভাই বোন দাদা দাদি এবং চাচা চাচি থাকতে পারে সেটা হচ্ছে কি তোমার যৌথ পরিবার। ঠিক আছে, গেল। তারপর আছে বৈবাহিক সূত্র। এটা সুন্দর করে পড়ে দিয়েছি, এক পত্নিক, বহু পত্নিক এবং বহুপতি। আচ্ছা, আমরা তাহলে একটু পরে যাব। দেখো, পরিবারের কার্যাবলী: জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ। আচ্ছা, আমি একটু ওপেন করি। আচ্ছা, দেখো, জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, মনস্তান্ত্রিক কাজ, বিনোদনমূলক কাজ। এটা কি হচ্ছে একটা পরিবারের কার্যাবলী। ঠিক আছে? আচ্ছা, এখন এই জৈবিক কাজ কি তোমাকে এটা শিখতে হবে। শিক্ষামূলক কাজ কি, আমি তোমাদেরকে এই সকল যা কিছু আছে সবকিছুর একটু ধারণা দিয়ে দিব। তোমরা যখন বইগুলো পড়বে তখন সুন্দরভাবে কি করতে পারবা, বুঝতে পারবা। ঠিক আছে? দেখো, জৈবিক কাজ কি, আমাদের মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আমরা কি করেছি, জন্মগ্রহণ করেছি না? এবং তারা কি করতেছে, আমাদেরকে লালন পালিত, পালিত, লালিত পালিত করছে এবং কি করছে, আমাদের এই পরিবারের ভরণ পোষণের কি দায়িত্ব নিচ্ছে। এটাও কি একটা জৈবিক কাজ। মানে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের উপর যে দায়িত্ব, সেটা হচ্ছে পারে তোমার লালন পালন করা, সন্তানের দেখাশোনা করা। এই যে পিতামাতার একটা দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে দেখাশোনা করা, লালন পালন করা, এটা হচ্ছে কি একটা জৈবিক কাজের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি?
বুঝতে পেরেছি কি আমরা জৈবিক কাজ কি? জি স্যার। মানে জৈবিক কাজ বলতে আমরা বুঝতে পারছি যে সন্তান জন্মগ্রহণ করার পরে পরিবারের যে দায়িত্বগুলো থাকে, লালন পালন করা, দেখাশোনা করা, ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, সেটা হচ্ছে জৈবিক কাজ। পরে শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজ হচ্ছে, আচ্ছা আমি তোমাদের সবাইকে একটা কোশ্চেন করবো, দেখি কে সুন্দর বা উত্তর দিতে পারে। বলো তো, আমাদের প্রাথমিক শিক্ষার শুরুর প্রথম স্তর কোনটি অথবা প্রথম ধাপ কোনটি, দেখি কে বলতে পারে। নাম বলে বলবা যে আমি বলতেছি স্যার, ঠিক আছে? হ্যাঁ, বলো কে বলতে পারবে। এনিওয়ান? আমাদের প্রাথমিক শিক্ষার যে একটা স্তর আছে, এটা প্রাথমিক অথবা শুরুর ধাপ কোনটি অথবা স্তর কোনটি? পরিবার। হ্যাঁ, সুন্দর, গুড কোশ্চেন। তার মানে কি আমাদের পরিবার হচ্ছে প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ অথবা শুরুর দিক, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, শিক্ষামূলক কাজ মানে কি, আমরা পরিবার থেকে কি কি শিখতে পারি? আমরা পরিবার থেকে শিখতে পারি সততা, পারস্পরিক সহায়তা, শিষ্টাচার, উদারতা, নিয়মাবর্তিতা। এই যে এসব যে আমরা পরিবার থেকে শিক্ষা লাভ করি, সেটা হচ্ছে কি শিক্ষামূলক কাজ। মানে পরিবার থেকে আমাদের যে শিক্ষা লাভগুলো করা হয়, সেটা সততা হতে পারে, শিষ্টাচার হতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার হতে পারে। এটা হচ্ছে কি আমার একটা শিক্ষামূলক কাজ, ঠিক আছে? তারপর হচ্ছে আমার অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজ মানে কি বলতো? দেখো, অর্থনৈতিক কাজ হচ্ছে একজন শিশু জন্মগ্রহণ করার পরে মা বাবার প্রথম কাজ থাকে কি, শিশুটিকে লালন পালন করা, তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, তার আবাসস্থল ঠিক করা, তার চিকিৎসা খরচ বহন করা, তার লেখাপড়া খরচ বহন করা। এই যে সকল কাজ বহন করার জন্য আমার বাবা অথবা আমার মা যে অর্থনৈতিক কাজের সাথে নিজেকে লিপ্ত রাখে বা অন্য কোথাও কাজ করে অর্থ উপার্জন করে আমাকে এসব কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে, এটা হচ্ছে আমার অর্থনৈতিক কাজ। মানে মোট কথা হচ্ছে, মা বাবা অন্য জায়গা থেকে কি করতেছে, কাজ করতেছে, সে কাজের বিনিময়ে তারা যে অর্থ পাচ্ছে এবং সেই অর্থ দিয়ে যে আমাকে লেখাপড়ার সুযোগ করে দিচ্ছে, আমার বাসস্থানের সুযোগ করে দিচ্ছে, আমার চিকিৎসার সুযোগ করে দিচ্ছে, আমার থাকা খাওয়ার সুযোগ করে দিচ্ছে, এটা হচ্ছে কি আমার অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তারপর আসি আমরা রাজনৈতিক কাজ। রাজনৈতিক কাজ মানে কি, তুমি দেখবা একটা পরিবারে যদি দুইটা সন্তান থাকে, ধরো ভাই বোন থাকলে সবচেয়ে সমস্যা বেশি হয় যে একজন ছোট একজন বড় হয়, এর ভিতরে যে বড় থাকে তার প্রভাব বিস্তার সবচেয়ে বেশি থাকে। সব সময় দেখবা তাদের ভিতরে কি থাকে, ঝগড়া বিবাদ লেগেই থাকে, দুষ্টুমি লেগে থাকে। সেটা হচ্ছে রাজনৈতিক কাজ। কিভাবে? তোমার পরিবারে তোমার বোন অথবা তোমার ভাই যদি বড় হয়, তুমি কিন্তু তার কথা শুনতে বাধ্য, এবং তোমাকে সে কি করবে, আদেশ নিষেধ এবং উপদেশ দিবে। এই যে তোমার উপর সে কি করছে, একটি আধিপত্য বিস্তার করতেছে বড় হয়ে, সেটা হচ্ছে কি আমার একটা রাজনৈতিক কাজ, ঠিক আছে? পরিবারের ভিতরে বড়দের কথা শোনার মাধ্যমে নিজেকে নিযুক্ত রাখা, এটা হচ্ছে কি আমার রাজনৈতিক কাজের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, পরে আছে আমার মনস্তান্ত্রিক কাজ। মনস্তান্ত্রিক কাজ মানে কি, দেখবা পরিবারের মা বাবা ভাই বোন সবাই আমাদের কি দেয়, মমতা স্নেহ ভালোবাসা দিয়ে কি রাখে, মানসিক শান্তি দিয়ে থাকে। যখন তুমি দেখবা কান্না করতেছো বা কোনো একটা কারণে ডিপ্রেশনে আছো, চিন্তায় আছো, তখন তোমার পরিবার তোমাকে কি করবে, মানসিক ভাবে সাপোর্ট দিবে, তোমাকে মানসিকভাবে সাহায্য করবে। এই যে তুমি যে মানসিকভাবে ভেঙে পড়েছো, এই সময় পরিবার যে তোমাকে সাহায্য করতেছে, তোমাকে সাপোর্ট দিতেছে, এটা হচ্ছে কি একটা মনস্তান্ত্রিক কাজ। মানে তোমার মনটাকে কি করতেছে তারা, ভালো করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে কি একটা মনস্তান্ত্রিক কাজের ভিতরে পড়ে। যখন তুমি আহ বিভিন্ন ভাবে ক্লান্ত হয়ে পড়ো, ঠিক আছে, তখন তোমাকে তারা কি করবে, আহ মানসিকভাবে শান্তি দিবে এবং মানসিকভাবে সাহায্য করবে। এটা হচ্ছে কি মনস্তান্ত্রিক কাজের ভিতরে একটি। বুঝতে পারছি? পরোক্ষ বিনোদনমূলক কাজ মানে কি, মানে পরিবার সদস্যের সাথে গল্প গুজব করা, হাসি ঠাট্টা, গান বাজনা, টিভি টিভি দেখা, মানে বিনোদন। মনস্তাত্ত্বিক কাজ। জি বলো।
স্যার মনস্তান্ত্রিক কাজটা একটু উদাহরণ হিসাবে বুঝে দেন, উদাহরণস্বরূপ ভাবে বুঝে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো সামনে তোমার এক্সাম, ঠিক আছে? তুমি পরীক্ষা মানে পড়ার চাপে নিজেকে একেবারে মানে একদম হতাশ, যে আমার সিলেবাস শেষ হয় নাই, আমি কিভাবে পড়াশোনা করব, যদি আমার পরীক্ষা খারাপ হয় আমার পরিবার কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, এই যে তুমি মানসিকভাবে ভেঙে পড়তেছো, মানে মানুষ তোমাকে কি বলবে, পাশে লোকে কিছু বলতে চাচ্ছে, এই বয়ে তুমি নিজে কি করতেছো, একেবারে গুটিয়ে নিচ্ছ, ভেঙে যাচ্ছ। তখন তোমার পরিবার তোমাকে যদি বলে, তোমাকে কে কি কি বলবে আমরা জানি না, তবে তোমার সাথে আমরা আছি, তুমি কি করো, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, ভালোভাবে পড়াশোনা করো, তোমার পরীক্ষা কি হবে, ভালো হবে। এই যে তোমাকে তারা কি করছে, মানসিক ভাবে শান্তি দিচ্ছে এবং তোমাকে মানসিক ভাবে সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে কি একটা মনস্তান্ত্রিক কাজ, মানে তোমাকে মানসিক ভাবে কি করা, ভালো রাখা। ঠিক আছে, বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছি। ওকে। মানে খারাপ পরিস্থিতিতে পরিবারকে পাশে পাওয়া হচ্ছে মনস্তান্ত্রিক কাজের একটি অংশ। ঠিক আছে। আচ্ছা, পরে দেখো বিনোদনমূলক কাজ। বিনোদন বলতে আমরা কি বুঝি? বিনোদন বলতে পরিবারের সদস্যের সাথে গল্প করা, হাসি ঠাট্টা করা, তাদের সাথে টিভি দেখা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, খেলা, বা বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের বিভিন্ন কাজ আহ এসব কি করা, সম্পন্ন করা, সেটা হচ্ছে কি আমার বিনোদনমূলক কাজের একটি অংশ। ঠিক আছে। আচ্ছা, পরে দেখো আমার পরে আছে আরেকটি আমার বিষয় আছে, সেটা হচ্ছে সমাজ। দেখো, সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। স্যার সমাজে যদি প্রধান। যে হ্যাঁ, বলো। স্যার শিক্ষামূলক কাজ একটু আরেকটু বুঝাই দেন। শিক্ষামূলক কাজ। ওকে, এই যে শিক্ষামূলক কাজ, শিক্ষামূলক কাজ বলতে আমরা কি বুঝি? যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন তার মা বাবা অথবা যদি বড় ভাই অথবা বোন থাকে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি, তাদের সন্তান যেন সব সময় সত্য কথা বলে, সবার সাথে কি করে, সৎ ব্যবহার করে, কখনো মিথ্যা কথা না বলে, শিষ্টাচার হয়, মানে মানুষের সাথে ভালো ব্যবহার করে, এবং রাষ্ট্রীয় যে কাজগুলো আছে এবং আইন কানুনগুলো আছে সেগুলো মেনে চলে। মূল কথা হচ্ছে ভালো কাজে পরামর্শ দেওয়া। এটা হচ্ছে কি শিক্ষামূলক কাজের একটি অংশ। মানে তুমি জন্মের পরে কিন্তু এই যে আমি জন্মের পরে আমি মানুষের সাথে কেমন ব্যবহার করব, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো, এটা কিন্তু আমি সবার প্রথম আমার পরিবার থেকে শিখেছি। ঠিক আছে। আমি কিন্তু জন্মের পরেই আমি কোনো প্রাথমিক বিদ্যালয়ে যাইনি। আমি প্রথমে আমার মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই বা বোন হতে পারে, তাদের কাছ থেকে আমি শিখেছি সদা সত্য কথা বলতে হবে, শিষ্টাচার হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, অন্যের কাজে সাহায্য করতে হবে। এই যে আমি শিক্ষামূলক কিছু কাজ আমি শিখলাম আমার পরিবার থেকে, এটা হচ্ছে কি আমার একটা শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত অথবা অংশ। বুঝতে পেরেছি? জি স্যার। মোট কথা হচ্ছে মানে তুমি বিদ্যালয়ে পাঠদানের পূর্বে মানে বিদ্যালয়ে যাওয়ার আগে যে কিছু কাজ থাকে, একটা শিশুর যে কিছু দায়িত্ব থাকে, সেগুলো পরিবার থেকে গ্রহণ করা হচ্ছে শিক্ষামূলক কাজের একটা অংশ। ঠিক আছে। আচ্ছা, সমাজ মানে কি? সমাজ কাকে বলে? আমাদের আশেপাশে সমাজ, সমাজ গঠনের জন্য আমার প্রথমে দরকার কয়েকটি পরিবার। তার সমাজ কাকে বলে? কয়েকটি পরিবার নিয়ে যে একটা সব মানে দল গঠন হয়, সেটা হচ্ছে কি আমার সমাজ। আর কয়েকটি সমাজ মিলে গঠন হবে কি একটা গোত্র। ঠিক আছে। কয়েকটি পরিবার মিলে গঠন হবে সমাজ। আর সমাজের মানুষের কাজ হচ্ছে কি, কোন একটা উদ্দেশ্য সাধনের জন্য তারা সবাই কি হয়, একত্রিত হয়। দেখো, আমাদের পরিবারের সদস্যরা আমরা একত্রিত থাকি কিসের জন্য? যাতে করে আমরা যে কোনো বিপদ কি করতে পারি, মোকাবেলা করতে পারি। ঠিক তেমনি ভাবে সমাজের সকল সদস্যগণ একত্র থাকে যাতে করে সমাজে বড় কোনো ধরনের সমস্যা আসলে তারা সবাই একত্র হয়ে সেই সমস্যা কি করতে পারে, রুখে দিতে পারে অথবা সমাধান করতে পারে। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, তারপর আছে আমার সমাজে প্রধান দুটি বৈশিষ্ট্য থাকে। কি থাকে দেখো, বহু লোকের বসবাস থাকবে, ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য। এই যে আমি যেটা বললাম, বহু লোকের
যেখানে বহু লোকের বসবাস সেটা হচ্ছে কি একটা সমাজ। বহু লোকের বসবাস ছাড়া কখনো সমাজ গঠন হতে পারে না। তার মানে কি, কয়েকজন সদস্য মিলে যেভাবে একটা পরিবার হয়, মা বাবা ভাই বোন নিয়ে যেভাবে একটা পরিবার হয়, ঠিক তেমনি ভাবে কয়েকটি পরিবার নিয়ে একটি সমাজ গঠিত হয়। একটি সমাজ গঠন করতে গেলে তোমাকে অবশ্যই কি হতে হবে? বহু সংখ্যক সদস্য হতে হবে। মানে তারা সমাজের বহু সংখ্যক সদস্য কি হয়, একসাথে বসবাস করে। ঠিক আছে? এবং ওই যে আছে, ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য। এই যে আমরা সবাই একত্র থাকি কিসের জন্য? মানে সমাজের ভিতরে তোমার একটা কোনো সমস্যা হলে, বড় ধরনের কোনো একটা সমস্যা হলে, যাতে করে সমাজের প্রত্যেকটা মানুষ তোমাকে ভালো পরামর্শ দিয়ে সেই সমস্যার সঠিক সমাধান তোমাকে দিতে পারে। এই জন্য সমাজের সকল মানুষ একতাবদ্ধ থাকে। এবং উদ্দেশ্য হচ্ছে কোনটা? মানে সমাজের যে কোনো একজন সদস্য কিন্তু তোমার কি হতে পারে, বিপদে পড়তে পারে। ওই একজন সদস্য যখন বিপদে পড়বে, বাকি সদস্যরা তাকে কি করবে? সমাধান দিবে অথবা সাহায্য করবে। এই যে একটা উদ্দেশ্য হাসিল হয়ে গেল, বা একটা উদ্দেশ্য গঠন হলো, বা একটা উদ্দেশ্য মানে তোমার পূরণ হয়ে গেল, এটা হচ্ছে কি একটা সংঘবদ্ধতা থাকার পেছনে আসল রহস্য অথবা উদ্দেশ্য। বুঝতে পেরেছি আমরা? আমরা বুঝতে পেরেছি? সামিরা, বুঝতে পেরেছি? স্যার ভালো করে বুঝতে পারিনি বেশি। আচ্ছা দেখো, তার মানে প্রথমে আমরা পরিবার দিয়ে শুরু করি। দেখো, পরিবার মানে কি? মানে যেখানে মা বাবা ভাই বোন এই কয়েক সদস্য নিয়ে কি হয় আমার একটা পরিবার গঠিত হয়। ঠিক আছে? আর জি স্যার। হ্যাঁ, আর কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় একটা সমাজ। কয়েকজন সদস্য নিয়ে গঠিত হয় একটা পরিবার, এবং কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় একটি কি সমাজ। সমাজ। হ্যাঁ। তাহলে যখন তোমার কয়েকটা পরিবার থাকবে একত্রে, তখন সেখানে সদস্য সংখ্যা বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। আর যখনই সদস্য সংখ্যা বেশি থাকবে, তাহলে সেখানে কি হবে? বহু লোকের বসবাস হবে। ঠিক আছে? তার মানে কি, বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস, এই একটা গেল। তারপর আছে কি, ওই সংঘবদ্ধতার পিছনে প্রত্যেকটা ব্যক্তির কি থাকে, একটা উদ্দেশ্য থাকে। এন্ড উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সমাজের যখন কোনো ব্যক্তি কোনো বিপদে পড়বে বা কোনো সমস্যার সম্মুখীন হবে, বাকি সদস্যরা তাকে কি করবে? সাহায্য করবে এবং সঠিক সমাধান দিবে। এই যে তে সাহায্য করলো এবং সঠিক সমাধান দেওয়ার ফলে বিপদে পড়া ব্যক্তি কি হলো? সমাধান পেল। তাহলে কি তার একটা উদ্দেশ্য হাসিল হলো না? তার একটা উদ্দেশ্য কি হলো? অর্জিত হলো না? এটা হচ্ছে কি সাধারণ একটা উদ্দেশ্য। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি, এই যে এখন যেটুকু পড়া হয়েছে, তোমাদের ক্লাসের সময় বেশি নেই। আমরা এই পর্যন্ত আজকে শেষ করবো এখানেই, মানে এই টপিক পর্যন্তই। আর এই অধ্যায় বাকি যে অংশটুকু আছে আমরা আগামী ক্লাসে পড়ব। এই পড়াটুকুর ভিতরে তোমাদের আরো কোনো সমস্যা আছে যদি থাকে, তোমরা তোমার নাম বলে উত্তর সমস্যাটি বলতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সামিরা, তোমার কোনো কোশ্চেন আছে? পড়া আছে শবনম মুস্তারি, তার তোমার তোমার কোনো কোশ্চেন আছে? জি না। তাহলে বাকি আমি যেটুকু পড়াইছি তোমরা কি ভালোভাবে বুঝতে পেরেছো? আমার সাথে তোমরা কি করতে পারো, সরাসরি বলতে পারো। বা আমার কথার যে ভাষা তোমরা কি সবাই বুঝতে পারো? জি স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আমি যেটুকু জি পড়েছি, হ্যাঁ জি বলো বলো। স্যার, আ- বৈবাহিক সূত্রটা একটু ভালো করে আর একটু বুঝে যান। আচ্ছা, সামিরা কি বলেছো তুমি? বৈবাহিক সূত্রটা। আচ্ছা, বৈবাহিক সূত্রটা। আচ্ছা, আমরা আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, বৈবাহিক সূত্র মানে কি?
বি এর পরে আমাদের যে সূত্র গড়ে ওঠে সেটা হচ্ছে কি আমার বৈবাহিক সূত্র, নাকি? বৈবাহিক সূত্রে বৈবাহিক সূত্রের উপর ভিত্তি করে, তুমি শুনো একটু মনোযোগ দিয়ে, ঠিক আছে? দেখো, বৈবাহিক সূত্রের উপর ভিত্তি করে পরিবার তিন ভাগে ভাগ করা যায়, অথবা তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে এক পত্নিক, বহু পত্নিক, আরটা হচ্ছে কি বহুপতি। বুঝতে পেরেছি? এখন জি হচ্ছে, স্যার। হ্যাঁ, এখন সংজ্ঞাগুলো হচ্ছে কিভাবে বুঝবা যে এক পত্নিক পরিবার মানে কি। মানে এক পত্নিক পরিবার হচ্ছে, ধরো আমি আমি নিজেকে দিয়ে বোঝাচ্ছি, হাসবে না। যেমন আমি একজন ছেলে, ধরো আমি একজন স্বামী, আমার কি থাকবে, একটি মাত্র স্ত্রী থাকবে, সেটা হচ্ছে কি আমার এক পত্নিক পরিবার, ঠিক আছে? জি স্যার। আবার আবার আমি যখন একের অধিক বিবাহ করব, মানে কি আমার একের অধিক স্ত্রী থাকবে, দুইটা তিনটা চারটা থাকতে পারে, সেটা হচ্ছে কি আমার বহুপত্নিক পরিবার, ঠিক আছে? গেল এক পত্নিক এবং বহুপত্নিক মানে কি, একজন স্বামীর একজন স্ত্রী থাকা মানে এক পত্নিক, একজন স্বামীর একাধিক স্ত্রী থাকা মানে বহুপত্নিক, এবং বহুপতি। হ্যাঁ, লাস্টে হচ্ছে বহুপতি পরিবার। এটা হচ্ছে কি একটু এলোমেলো। এখানে কি হবে, একজন স্ত্রীর, মনোযোগ দিয়ে শোনো, একজন স্ত্রীর একাধিক স্বামী থাকবে, সেটা হচ্ছে কি বহুপতি পরিবার, ঠিক আছে? যেটা কি হয় না, বাংলাদেশে সচরাচর দেখা যায় না। একজন ছেলের একাধিক বউ বা একটি বউ থাকতে পারে, কিন্তু একজন মেয়ের কি একাধিক স্বামী থাকা সম্ভব আমাদের বাংলাদেশে? সম্ভব কি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কখনোই সম্ভব না। এটা সম্ভব হয়েছিল কখন, পূর্বে যখন ভারত উপমহাদেশ কি ছিল, একত্রে ছিল, তখন যে কেউ নিজের ইচ্ছে মতো কি করতে পারতো, মেয়ে অথবা ছেলে গ্রহণ করতে পারতো। কিন্তু বর্তমান সময়ে এরকম পরিবার কখনো দেখা যায় না। তাহলে কি এই আজকে যে সম্পূর্ণ একটু পড়া, এইটুকু তোমরা যদি ভাষাটা সুন্দর করে পড়ো, তাহলে আশা করি তোমরা ভালো একটা ফিডব্যাক পাবে। তোমরা কি এইটুকু সম্পূর্ণ বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আচ্ছা দেখো, তাহলে কি আমরা ক্লাসটাকে আজকে এখানেই ক্লোজ করে দিব? জি স্যার। কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? জি না। জি। ওকে, তোমাদের যে বর্ণনাটুকু আছে, আমি যেগুলো পড়িয়েছি বর্ণনাটুকু, তোমরা কি করবে বাসায়, যদি তোমাদের বই থাকে সেখানে কি করবে একটু সুন্দর করে পড়ে নিবে। এবং উপরে প্রথম পেজে দেখবা কিছু শাল দেওয়া আছে, শালগুলো কি করবে সুন্দর করে মুখস্থ করে নিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।